দর্শক, গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হয়ে গেল। বিএনপির ভূমিধস বিজয় আমরা দেখেছি। নির্বাচনের 10 দিন অতিক্রান্ত হয়ে গেল। আজকে 22 ফেব্রুয়ারি এসে ঢাকা 13 আসনে নির্বাচন করা এবং নির্বাচন করে ধানের শীষে বিজয়ী ববি হাজ্জাজ, যিনি কিনা শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে গেছেন, সেই শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হঠাৎ করে ঘোষণা দিলেন যে তার প্রতিদ্বন্দ্বী মামুনুল হক, ইসলামী আন্দোলনের যিনি ইসলামী না বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি আমির, সেই মামুনুল হক রিকশাপতিকে যিনি নির্বাচন করেছিলেন তার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিলেন। এবং সম্ভবত এই ভিডিওটা যখন করছি তখন মামলা হয়েও গেছে। হঠাৎ করে মামুনুল হকের বিরুদ্ধে কেন মামলা করতে যাচ্ছেন ববি হাজ্জাজ? মামুনুল হকের যে কি বলে যে অ্যাপ্রোচ, তার কথা বলার যে স্টাইল, তার জনসভায় কিংবা ওয়াজে কথাবার্তা শব্দের ব্যারোমিটারে সেই তাপমাত্রা যতখানি ওঠে, সেই তাপমাত্রায় কি ববি হাজ্জাজ টিকতে পারবেন? নাকি মামুনুল হক হুঙ্কার দিয়ে বলবেন ববি হাজ্জাজকে আমি দেখে নেব, এরকম কিছু ঘটবে? চলুন একটু পেছনের কারণটা জেনে দেখার চেষ্টা করি ববি হাজ্জাজ মামুনুল হকের বিরুদ্ধে কেন মামলা করার সিদ্ধান্ত নিলেন। দর্শক, বলছিলাম বিএনপির নির্বাচিত, ঢাকা 13 থেকে নির্বাচিত ববি হাজ্জাজ এবং শিক্ষা প্রতিমন্ত্রী, বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী। ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষকও বটে। সেই ববি হাজ্জাজ ঘোষণা দিলেন মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার। কারণ কি? ভোটের সময় কেন্দ্র দখল করা, ভয়ভীতি দেখানো এবং তার কর্মীদের আক্রমণ করা। একজন কর্মী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই কর্মীর স্ত্রী সন্তানও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেন। উপস্থিত থেকে এই ঘোষণা দিলেন যে এর হুকুমের আসামি মামুনুল হককে হতেই হবে। এছাড়া আরও অনেক আহতরা সেখানে উপস্থিত থাকলেন। আহতরা উপস্থিত থেকে অভিযোগ করলেন মামুনুল হকের বিরুদ্ধে। নির্বাচনের 10 দিন পরে এসে এই ঘটনা ঘটল। ববি হাজ্জাজ অবশ্য এটাও বলেছেন, আমরা এখন সরকারে আছি, আমরা ইচ্ছা করলে এই সংবাদ সম্মেলন না করে আপনাদেরকে না জানিয়ে আমাদের ক্ষমতা বলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু ওই অনেক কিছু আমরা করতে চাই না। আমরা পেশি শক্তি দেখাতে চাই না, আমরা আইনের মাধ্যমে কাজ করতে চাই এবং যা করতে চাই আপনাদেরকে জানিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমরা মামলা করতে চাই। কি বলছে গণমাধ্যম? মানবজমিনের শিরোনামটা দেখে নিন। বলছে, কেন্দ্র দখলের অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের। সেখানে বলা হচ্ছে, নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের উপরে হামলার অভিযোগে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একাধিক মামলা করা হবে, বেশ কয়েকটা মামলা করা হবে, এরকম ঘোষণা দেয়া হয়েছে। তার সংবাদ সম্মেলনটা আমি নিজেও শুনেছি। রোববার রাজধানীর ধানমন্ডির একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। এ সময় ববি হাজ্জাজ বলেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছিলেন। এসব হামলায় শতাধিক নেতাকর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এখনও বেশ কয়েকজন ভর্তি আছেন। নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই উতরাই পেরিয়ে আসতে হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে, এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। আহত প্রত্যেক কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অর্থাৎ যারা আহত হয়েছেন তারা প্রত্যেকেই আলাদা আলাদা মামলা করতে পারেন, এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং একজন মুমূর্ষু হিসেবে বলেছেন যে এই রায়েরবাজার এলাকার একজন মুমূর্ষু হিসেবে আছেন, তার স্ত্রী এবং পুত্র সেই সময় উপস্থিত ছিলেন। সেই সংবাদ সম্মেলন থেকে ববি হাজ্জাজ ঘোষণা দিলেন মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে। নতুন সরকার এসেই জামাত জোটের ওপরে বেশ বিপদ নেমে আসতে শুরু করছে। তাহলে মামুনুল হকের বিরুদ্ধে মামলা হলে তাকে কি গ্রেপ্তার করা হবে? কিংবা তাকে গ্রেপ্তার করতে পারবে সরকার? যদি গ্রেপ্তার করে তাহলে 11 দলীয় জোট কি এটা নিয়েই প্রথম আন্দোলনে মাঠে নামার চেষ্টা করবে? এক ধরনের আন্দোলনকে উস্কে দেওয়া হবে কি এই ঘটনার মাধ্যমে? অনেক প্রশ্ন আসে সামনে। তবে
খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 11 দলীয় জোটে মামুনুল হক বিজয়ী না হয়ে জোটের অনেক বড় একটা ক্ষতি হয়েছে। তাদের মানে মৌখিক শক্তি অনেক কমে গেছে, অন্তত 80% মৌখিক শক্তি কমে গেছে। কারণ মামুনুল হক যেখানে থাকেন কথা বলার ক্ষেত্রে তিনি একাই 100। তিনি যেভাবে হুঙ্কার দেন, তিনি সাধারণ কথাও যেভাবে চিৎকার দিয়ে বলেন, যে কেউ একটা সুস্থ বাচ্চা ওই কথা, সাধারণ কথা শুনলেও ভয় পেয়ে যাবে, হয়তো আটকে উঠবে, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, এরকম অবস্থা হবে। তো সেই চিৎকার চেঁচামেচির একজন সংসদ সদস্য এবার সংসদ হারিয়েছে, সেটাও একটা বড় ব্যাপার। কিন্তু তিনি তো হুঙ্কার দেবেনই মামলা করলে, সাথে জামাত 11 দলীয় জোট তারাও হুঙ্কার দিয়ে ওঠে কিনা, আন্দোলন দানা বেঁধে ওঠে কিনা, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, ববি হাজ্জাজ মামুনুল হকের বিরুদ্ধে মামলা করলে বিএনপি কি একটু বিপদে পড়ে যাবে? চোরের মায়ের বড় গলা, এই কথাটি আজ প্রমাণিত সত্য। যারা চুরি করে তারাই বড় গলায় কথা বলার চেষ্টা করে। আপনারা জানেন, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধ আলেম, বাংলাদেশের গণমানুষের নেতা, 11 দলীয় জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক সাহেবের যে সিটে তিনি বিজয়ী হয়েছেন, যেখানে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার কথা, সেই আসনটি কেড়ে নিয়েছে আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টি পরিবারের সদস্য ববি হাজ্জাজ। আজকের সেই ববি হাজ্জাজ সাহেব মন্ত্রী বনে গিয়ে অবৈধ ভোট চুরি করে তারপরে তিনি মামুনুল হকের বিরুদ্ধে হুঙ্কার ছুটছেন যে সমস্ত জায়গায় তিনি মামলা দিয়ে দিবেন, এবং মামলা দিয়ে তাকে কাবু করার চেষ্টা করছে একজন ভোট চোরকারী ব্যক্তি, যিনি নিজে ভোট চুরি করেছেন, লজ্জায় মাথা নত করে থাকার কথা। সেখানে তিনি একজন বিখ্যাত ইসলামিক স্কলার আলেমের বিরুদ্ধে তিনি মামলা করার হুঁশিয়ারি দেন, তাও কোন সময়, যেই সময় ফ্যাসিবাদের পতন ঘটানোর পরে স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি, সেই সময় উনি মামুনুল সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। আমি তীব্র নিন্দা জানিয়ে গেলাম। আমি তখনও আল্লামা মামুনুল সাহেবের পক্ষে কথা বলেছিলাম, যখন মামুনুল সাহেবের বিরুদ্ধে অন্যায়ভাবে জেলের মধ্যে রেখে প্রায় 3 বছরের অধিক সময় তার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছিল ফ্যাসিবাদী সরকার। তখন তাকে জামিন দেওয়া হয় নাই, অনেক মানুষ চুপ করেছিলেন। তখন আমি বক্তব্য দিয়ে বিদেশে বসে বলেছিলাম যে মামুনুল সাহেবের উপরে এই জুলুম, নির্যাতন এটা মেনে নেওয়া যায় না। আদর্শিকভাবে আপনি এক দলের হতে নাই পারেন, কিন্তু জুলুম, অত্যাচার, নির্যাতন যদি কারো উপরে হয়, সেটার প্রতিবাদ না করলে আপনি দায়ী থেকেই যাবেন। আজকের এই আল্লামা মামুনুল সাহেব একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি বর্তমান সময়ে বহু মানুষ যখন ওই 11 দলের বাইরে গিয়ে চাটাচাটিতে ব্যস্ত, ক্ষমতার লোভে ব্যস্ত, তখন তিনি ক্ষমতার দিকে না গিয়ে তিনি বাংলাদেশের আলেম সমাজ এবং এই জোটকে প্রাধান্য দিয়ে, মূল্যায়ন করে এই জোটের পক্ষে অবস্থান নিয়ে আজকে তিনি নির্বাচন করে জাতির কাছে একজন শ্রেষ্ঠ সন্তানে রূপান্তরিত হয়েছেন। ঐক্য রক্ষার একজন অতন্ত্র প্রহরী হিসাবে তাকে জাতি গ্রহণ করেছে, সম্মান দিয়েছে, এবং সেটা ব্যালটের মাধ্যমেও দিয়েছে, অন্য জায়গায় দিয়েছে। কিন্তু সেই অবস্থায় চোরের মায়ের বড় গলা ববি হাজ্জাজ ধার করা নেতা এসে এখন বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করে সেই জায়গায় এখন তিনি দল পার্কে পর্যন্ত বিলুপ্ত করে দিয়ে তারপরে তিনি এখন যা তা বলে বেড়াচ্ছেন। এই সকল ধান্দাবাজি বাংলাদেশে চলবে না। বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশ যারা সত্যিকার এই দেশের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের বাংলাদেশ। আজকের এই বাংলাদেশে অবদান আছে মামুনুল সাহেবের। এই আল্লামা মামুনুল সাহেব জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। আপনি কয়দিন কি খেটেছেন, কি করেছেন? আপনি বাংলাদেশের গত 16 বছরেও ছিলেন ওদের পাঁচাটা দালাল, আর এখনো আপনি আর একটা জায়গায় এসে প্রবেশ করে দালালি করে আপনি একজন আলেমকে মামলার হুমকি দিচ্ছেন। তোমার এই মামলার হুমকি বাংলাদেশের জনগণ পরোয়া করে না। বাংলাদেশের জনগণ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে আমার চরম শত্রু ব্যক্তিও যদি অন্যায় না করে তার উপরে জুলুম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের কমিটমেন্ট, যারা এদেশ থেকে পালিয়ে পর্যন্ত গিয়েছে, যদি সেই ব্যক্তিরা কোনো অন্যায়কারী না হয়, জুলুমকারী না হয়, সেই ব্যক্তি ভিন্ন আদর্শের হলেও তার উপরে মামলা হামলা, এটা কোনো ভালো মানুষের কাজ নয়। তারপরে তো আবার জুলাই যোদ্ধা,
জুলাইয়ের পক্ষের শক্তি, 24-এর আন্দোলনের নেতা, আজকের সেই গণমানুষের নেতা মামুনুল হক সাহেব, যারা জুলুম নির্যাতন সহ্য করে জেলের মধ্যে অত্যাচার নির্যাতিত হয়েছে, কওমি আলেমরা রাজপথে নেমে তার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই মামুনুল সাহেবকে আপনি হুমকি দিচ্ছেন ঢাকা শহরে আর জায়গা পান না। এটা নিজের মনে করার কিচ্ছু নাই। এটা বাংলাদেশ থেকে লাইভ করে কথা বলছি। পরোয়া করার রাজনীতি শেষ হয়ে গিয়েছে। পরোয়া করে যদি রাজনীতি করতে হতো তাহলে আজকের আমি মন্ত্রী থাকতাম। আজকের গত 16 বছরে যে পর্যন্ত আমি বিএনপির পক্ষে, নির্যাতিত নিপীড়িত নেতাদের পক্ষে কথা বলেছি, একটা মানুষ তখন কথা বলার ছিল না। আন্দোলন সংগ্রাম দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, আলেম ওলামার পক্ষে, জামাত ইসলামের পক্ষে, মামুনুল সাহেবের পক্ষে, এমনকি চরমনার হুজুরের যখন তার উপরে আক্রমণ হয়েছে তার পক্ষে অবস্থান নিয়ে জাতির ক্লান্তি লগ্নে ভূমিকা পালন করেছি। শুধুমাত্র তোমাদের জুলুম অত্যাচার নির্যাতনের সাথে আপোষ করব না বিধাই আজকের আমি, তোমরা মন্ত্রিত্ব নিয়েছো, আমি মন্ত্রিত্ব ছাড়া অবস্থান করছি। ভোট কারচুপি করে, চুরি করে, তারপরে তুমি যা ইচ্ছা তাই বলবা, সেই দিন শেষ। বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রথম ক্ষমা চাইতে হবে মামুনুল সাহেবের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, আর দ্বিতীয় ক্ষমা চাইতে হবে ভোট চুরি করে তারপরে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আবার বক্তব্য দিয়ে বলে আমি মন্ত্রী সাহেব হয়েছি, মাঝে মাঝে এসে বক্তব্য দিবে। আপনার বক্তব্য দেওয়ার রাইট জনগণ কিন্তু দেয় নাই। অতএব সাবধানে কথা বলবেন। চোরের মায়ের গলগলা দেখাতে যাবেন না। ওই সকল দিন আমরা এখন গুনি না। আমাদের এই বাংলাদেশে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ, দালালদের স্থান দেওয়া হবে না। প্রয়োজনে আরো ধৈর্য ধারণ করব, ক্ষমতা থেকে দূরে থাকব, কিন্তু তারপরেও আপোষের রাজনীতি করে, মানুষের বিরুদ্ধে রাজনীতি, দেশের স্বাধীনতার সংগ্রামের বিরুদ্ধে রাজনীতি করে পদ পদবি পাওয়ার প্রয়োজন নেই। বহু দালালকে দেখছি এখন প্রতিমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, সচিব, বিভিন্ন পদে, এক একটা পদের অভাব নাই। কিন্তু আপনারা মনে রাখবেন, আপনাদের কারণে এই 24-এর গণ অভ্যুত্থান কিন্তু হয় নাই। যাদের কারণে হয়েছে তাদেরকে নিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। এদেশের জনগণ জানে যারা তান্দাবাজ, যারা দালাল, যারা দুষ্ট, তারা যে কোনো মূল্যে আপনারা পরাস্ত হবেনই হবেন। আপনি মনে করেছেন কি যে ক্ষমতার স্বাদ পেলাম? বাংলাদেশে শেখ হাসিনার চাইতে ক্ষমতার স্বাদ গ্রহণ করা নেত্রী কিন্তু আর কেউ ছিল না, নেতাও ছিল না। গত 16 বছর একা ধাবড়িয়ে বেরিয়ে এদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করার পরের ফলটা কিন্তু ভোগ কিভাবে করেছে চোখের সামনে দেখেছেন। অতএব যারা মনে মনে ভাবছেন মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে আমি যা ইচ্ছা তাই করব, সেই দিন শেষ। আপনাদের ওই সকল শব্দ চায়ন, ওই সকল বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করবে। শুধু প্রত্যাখ্যান নয়, ভয়ানকভাবে আপনাদের পতন ঘটিয়ে ছাড়বে। প্রিয় দেশবাসী, সাহসিকতার সাথে লড়াই করতে হবে, সাহসিকতার সাথে সংগ্রাম করতে হবে। আমাদের আপোষ কোনো ধরনের ফেঁচিবাদের মতো আরেকটি ফেঁচিবাদ তৈরির জন্য তাদের সাথে আপোষ করে রাজনীতি নয়, বরং রাজনীতি হবে আমাদের ন্যায় ইনসাফ কায়েমের রাজনীতি। আজকেও বাংলাদেশে চান্দার দিবে না তাই তাকে মেরে ফেলা হয়েছে একজন মানুষকে, সেটা সহ্য করা যায় না। আজও বিভিন্ন জায়গায় মার্কেট বন্ধ হয়েছে, শুধুমাত্র চাঁদা আদায়কে কেন্দ্র করে মার্কেট বাজার বন্ধ। এই সকলের জন্য বাংলাদেশ হবে না। তোমরা এতদিন কোথায় ছিলে? গত 16 বছর কোথায় ছিলে, যখন নিজে পর্যন্ত তোমার নিজের একটা রাজনৈতিক পরিচয় ছিল না? লজ্জা লাগে কেন জানেন? আমাদের সামনে এখন যারা এই সকল চুরি, চাপটামি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, নৈরাজ্য করছে, তাদেরকে গত 16 বছর জীবনে একটা দিন রাজনীতির মাঠে দেখি নাই। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কিন্তু তারাই আজকের পরিচয় বহন করে, তারাই আজকের আপনাদের উপরে ঘুঁটি চড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে। এর কারণটা কি জানেন? অসৎ রাজনীতির বলয় থেকে এখনো আমরা বের হতে পারি নাই, প্রিয় দেশবাসী। অতএব আমি স্পষ্ট করে বলছি, শুধু মামুনুল হক নয়, বাংলাদেশের কোন জুলাই চেতনার যোদ্ধা যারা এই বিপ্লবকে সাধন করেছে, কারো বিরুদ্ধে অন্যায়ভাবে জুলুম অত্যাচার তোমরা করতে পারবা না। শুধু তাই নয়, যে ব্যক্তি আমার চরম শত্রু, আমার দল করে না, ওই লোক অন্যায় না করলে তারে মামলা করা, হামলা করা, জুলুম করা, নির্যাতন করা, জমি দখল করা, তার বাড়িঘরে হামলা করা, এটার রাজনীতি চিরদিনের জন্য কবর রচনা করতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব
আমাদের সেই সকল জায়গায় সতর্ক থাকতে হবে, আপনাদের ভয়েস রেজ করতে হবে। এখন থেমে গেলে চলবে না। এখনই হচ্ছে মূলত সত্যিকার যুদ্ধ, যে আপনি এই দেশটাকে সত্যিকার পথে চালাবেন নাকি দুর্নীতিগ্রস্ত মানুষদের সাথে আপোষ করে চালাবেন। নির্বাচনে এই মামুনুল সাহেবের উপরে শুধু জুলুম নয়, বাংলাদেশের অধিকাংশ আসনগুলোতে 5,000, 4,000, 6,000, 10,000-এর কম ভোটে মেকানিজম করে তারপরেই করা হয়েছে। আমার সিট জালকাঠিয়া 1 আসন, পরাজিত শক্তি, তারা নিজেরা হেরেছে জেনে তারপরে 6,000 ভোট তারা কম দেখিয়ে সেখানে আপনারা বড়ইয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন, মঠবাড়ি ইউনিয়ন সম্পূর্ণ কুক্ষিগত করে রেখে ভোট চুরি করে তারপরে কাগজে কলমে এমপিত্ব হয়েছে। আর না হয় আমাদের সেখানে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় থাকে 20,000-এর উপরে ভোট পেয়ে। কিন্তু আজকের এই জায়গাটা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করে সকল পেশি শক্তি, সকল অন্যায়ভাবে অবৈধ টাকা পয়সা দিয়ে যারা ভোট কারচুপি ক্রয় করছে এবং যারা আবার উল্টো হুমকি দিচ্ছে মামুনুল সাহেবের মতো মানুষকে যে মামলার পর মামলা দিবে। কিসের মামলা দিবা তুমি? এদেশে মামলা বাণিজ্য বন্ধ করতে হবে। এদেশে আর কোনো শয়তানি মামলা চলবে না। এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করবে, নির্বাচন করবে, কথা বলবে, টকশো করবে, বক্তব্য দিবে, যার মতো তার জনগণ যাকে অ্যাকসেপ্ট করবে করবে, না করলে না করবে। অতএব আসুন এই নব্য ফেসিবাদী আচরণ যেই সকল ব্যক্তিরা করছে তাদের ব্যাপারে সোচ্চার হন। গতকালকে না পরশুতে এক মন্ত্রী বলেই ফেলেছেন সমঝোতার ভিত্তিতে চাঁদা। তো সমঝোতার ভিত্তিতেই যদি টাকা উঠানো হয় ওটা নাকি চাঁদা হয় না। তো চাঁদা না হইলে আজকের রাস্তায় মানুষ খুন হয় কেন? দোকানপাট বন্ধ হয় কেন? একজন ওসি সাহেবকে হুমকি দিয়ে তারপরে একটু আগে দেখলাম এক নেতা বিএনপির সেখানে ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন। সে কি করে হুমকি দেয় প্রশাসনের একজন ব্যক্তিকে তাকে চার্জ করার কারণে? এরকম করে প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজ, নৈরাজ্যবাজদের অভয়ারণ্যে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ। প্রিয় দেশবাসী, আমরা সেজন্য মনে করি যেই দলটি এখন ক্ষমতায় সেই দলও জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ছিল। আমরা তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমি ওই দল করতাম, ওই দলের নমিনেশন প্রত্যাশী 2018 সালে ছিলাম। যারা ওই দল থেকে টেনে হিচড়ে আমাকে ভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়ে বলতে চান যে আমি তাদের না, তারা একটু ওই আপনার গুলশান ভবনে গিয়ে কিংবা আপনার ওই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নথিটা খুঁজে দেখুন। অতএব আমি আপোষ করিনি। যখন কেউ সাহস করে দল পরিবর্তন করে নাই, ক্ষমতায় আসবে যেই দল সেই দল কেউ পরিবর্তন করে না, সেই সময় ডক্টর ফয়জুল দল পরিবর্তন করেছে। অতএব আমি ক্ষমতার জন্য দল পরিবর্তন করি নাই, দল পরিবর্তন করেছি তোমাদের এই সকল দুষ্ট চরিত্র মুখ সম্মোচন করার জন্য। অতএব আমাকে এই কথা বলতেই হবে। আসুন আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধেও যেমন আওয়াজ তুলি, সকল সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি। আর কারা কথা বলে, আজীবন যারা এরশাদের পকেটের মধ্যে ঘোরাফেরা করেছে, আজীবন যারা আওয়ামী লীগের দোসরগিরি করেছে, তারা আবার কথা বলে মামুনুল সাহেবকে নিয়ে, তারা কথা বলবে শফিক সাহেবকে নিয়ে, তারা কথা বলবে জামাত ইসলামকে নিয়ে। এটা সহ্য করা যাবে না। অতএব কঠোর হস্তে এদের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এবং ওদের এই ক্ষমতার শক্তি কোথায় সেটা জাতি দেখিয়ে দেবে ইনশাল্লাহ।